আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শফিউল আলম প্রধান শেখ মুজিবুর রহমানকে মঞ্চে বসিয়ে রেখে বক্তব্যে বলেছিলেন যে আপনি যদি 7 কোটি মানুষের পিতা হন, যদি শুধুমাত্র শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেলের পিতা না হয়ে 7 কোটি মানুষের পিতা হন, তাহলে আপনাকে আওয়ামী লীগ যুবলীগের যারা দুর্নীতিবাজ রয়েছে তাদের বিচার করতে হবে। এবং শেখ মুজিবুর রহমানকে মঞ্চে বসিয়ে রেখে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান ৭৪ জন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীর নামের তালিকা প্রকাশ করেছিলেন। এবং এই ঘটনাটার পরপরই মাত্র 3 দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত 7 মার্ডার হয় এবং সেই 7 মার্ডার কেসের আসামি হিসেবে শফিউল আলম প্রধানকে তৎকালীন আওয়ামী লীগ প্রধান আসামি করে গ্রেফতার করে। মূল উদ্দেশ্য ছিল শফিউল আলম প্রধান দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছাত্রনেতা হিসেবে মূল নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। এই কারণে তাকে আসামি করে জেলখানায় নেওয়া হয়। আপনার বাবার শফিউল প্রধান সম্পর্কে চেঞ্জ টিভির দর্শকদের জানাবেন ওনার রাজনীতি এবং ব্যক্তিগত জীবন। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আপনার মাধ্যমে চেঞ্জ টিভির যারা দর্শক রয়েছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা। প্রশ্নটা আমার জন্য ডিফিকাল্ট, যেহেতু আমি ওনার সন্তান। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন, সংক্ষেপে বলার চেষ্টা করেছি, কারণ আসলে ওনাকে নিয়ে বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। সংক্ষেপে বলার চেষ্টা করছি। শফিউল আলম প্রধান 1949 সালে পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। ওনার পিতা অর্থাৎ আমার দাদা ছিলেন হচ্ছে মুসলিম লীগের নেতা এবং পাকিস্তান পিরিয়ডের সর্বশেষ স্পিকার। এরপরে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। তো শফিউল আলম প্রধান একটা সম্ভ্রান্ত মুসলিম এবং রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছে। তো জন্ম থেকেই তার মধ্যে ওই রাজনীতিক মনোভাবটা কাজ করত। উনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উনি পড়েন, আমি পাকিস্তান পিরিয়ডের কথা বলছি, 69-এর গণ অভ্যুত্থানে উনি ছাত্রনেতা হিসাবে অংশগ্রহণ করেছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির হলে জিএস হয়েছিলেন। এবং 71 পরবর্তী বাংলাদেশ উনি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এখানে একটু ছোট্ট করে বলতে হয়, সেটা হচ্ছে যে মার্চ মাসের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে। লাল সবুজের পতাকার মধ্যে যে সোনালী ম্যাপ ছিল ওই পতাকাটা। এবং তৎকালীন সময়ে পঞ্চগড় জেলা ছিল না, জেলা হিসাবে ছিল হচ্ছে দিনাজপুর। পঞ্চগড় জেলা হয়েছে 84-তে। তো পঞ্চগড়ের সন্তান হিসাবে বৃহত্তর দিনাজপুর জেলা পতাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন ছাত্রনেতা শফিউল আলম প্রধানের উপর। তিনি সেই সময় মার্চের 23 তারিখ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন পতাকা পাকিস্তানের নামানো হচ্ছে, উনি তৎকালীন দিনাজপুরের কোতোয়ালি থানার পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরবর্তী সময়ে এই জিনিসটা আমাকে খুব নাড়া দেয়, কারণ আমি যখন ছোট ছিলাম ওনাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরেও এই মুক্তিযোদ্ধার সনদ অথবা পদক অথবা নাম কেন নেন নাই। তো আমার বাবা আমাকে সবসময় যেটা বলতো যে আমরা ওই সময়কার ছাত্ররা মুক্তিযুদ্ধ করেছিলাম নতুন দেশের জন্য, গণতন্ত্রের জন্য। আমরা আসলে কোনো নামের জন্য, পদবীর জন্য যুদ্ধে যাইনি। তো উনি আসলে ওই মুক্তিযোদ্ধা পদ অথবা ভাতা এগুলা পছন্দ করতেন না এবং নেননি কখনো। এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে উনি আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বাংলাদেশ ছাত্রলীগ তৎকালীন যে নামটা, সেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমার পিতা শফিউল আলম প্রধান। এবং সেই কমিটির সভাপতি যিনি ছিলেন তিনি বর্তমানে বিএনপির এমপি কুমিল্লা থেকে। তো সেই প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে শেখ মুজিব যে প্রধানমন্ত্রী অবস্থায় আছেন এরকম একটা সময়ে কেন বাংলাদেশে এখনও, এই নতুন বাংলাদেশে কেন এত দুর্নীতি হচ্ছে। তো 1974 সালে এই প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে ক্ষমতাসীন দলের যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শফিউল আলম প্রধান শেখ মুজিবুর রহমানকে মঞ্চে বসিয়ে রেখে বক্তব্যে বলেছিলেন
যে আপনি যদি 7 কোটি মানুষের পিতা হন, যদি শুধুমাত্র শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেলের পিতা না হয়ে 7 কোটি মানুষের পিতা হন, তাহলে আপনাকে আওয়ামী লীগ, যুবলীগের যারা দুর্নীতিবাজ রয়েছে তাদের বিচার করতে হবে। এবং শেখ মুজিবুর রহমানকে মঞ্চে বসিয়ে রেখে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান ৭৪ জন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীর নামের তালিকা প্রকাশ করেছিলেন। এবং এই ঘটনাটার পরপরই মাত্র 3 দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত 7 মার্ডার হয় এবং সেই 7 মার্ডার কেসের আসামি হিসেবে শফিউল আলম প্রধানকে তৎকালীন আওয়ামী লীগ প্রধান আসামি করে গ্রেফতার করে। মূল উদ্দেশ্য ছিল শফিউল আলম প্রধান দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছাত্রনেতা হিসেবে মূল নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। এই কারণে তাকে আসামি করে জেলখানায় নেওয়া হয়। তিনি দীর্ঘ সময় ধরে জেলখানায় থাকে, তার বিচার করা হয়, বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে ৭৫-এ শেখ মুজিবের পতনের পরে 15ই আগস্টের পরবর্তী সময়ে যখন ক্ষমতার পালাবদল হয়, তখন আমরা দেখতে পাই তৎকালীন জাতীয় নেতৃবৃন্দ মৌলানা ভাসানী থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ একটা সময় যে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আবেদন জানান যে এই হত্যাকাণ্ডটার পিছনে যাকে জড়ানো হয়েছে শফিউল আলম প্রধান, সে দায়ী নয়, ক্ষমতার পালাবদলে অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। এবং আমরা যেটা দেখতে পাই ৭৮ সালে, অর্থাৎ ৭৪ থেকে ৭৮ পর্যন্ত জেলখানায় থাকার পর ৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শফিউল আলম প্রধানকে ওই মামলা আবারও বিবেচনা করে এবং কোর্টের মাধ্যমে নতুন রায়ের মাধ্যমে শফিউল আলম প্রধানকে মুক্তি দেওয়া হয় 1978। তার পরবর্তীতে 1980 সালে শফিউল আলম প্রধান নতুন একটি দল গঠন করে, যেই দলটির নাম হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা। এপ্রিল মাসের 6 তারিখ 1980 সালে উনি জাকপার পতাকা নিয়ে যাত্রা শুরু করেন। এখানে একটু ছোট্ট করে বলে রাখতে চাই, এই স্টোরিটা আমার কাছে খুব মজা লাগে। এটা আমার মা সবসময় বলতো যে ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শফিউল আলম প্রধানকে বলেছিলেন, যেহেতু জিয়াউর রহমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে সরকার গঠন করছিলেন, শফিউল আলম প্রধানকে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল। এবং আমার মরহুম পিতা ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিলেন যে এইভাবে করে সিলেকশনের মন্ত্রী আমি হতে চাই না। এবং উনি তখনকার যুবমন্ত্রী না হয়ে নতুন দল গঠন করেন, দলটির নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা। সো 80 সাল থেকে উনি জাকপার পতাকা হাতে নিয়ে আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য দেশের প্রয়োজনে স্পেসিফিক্যালি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে উনি ওনার মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে ওনার সংগ্রামী জীবন চালিয়ে গেছেন। এটার পরিপ্রেক্ষিতে আমি আমার নিজের চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে 1990 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় এসেছিল, তখন এই ঘটনাটা, যেটা আগেরটা বললাম জিয়াউর রহমানের আমলে আমার মার মুখে শোনা, 90 সালে যখন এরশাদ সাহেব ক্ষমতায়, তখন তো আমি নিজে দেখেছি যে আমাদের আসাদ গেটের বাসভবনে তখনও কিন্তু ওনাকে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি সেটাকেও সাদরে ফিরিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তীতে 2014 সালে আমি দেখেছিলাম এই আসাদ গেটের বাসভবনেই তোফায়েল আহমেদ সাহেব এসেছিল, তখন শেখ হাসিনা ক্ষমতায়, এবং তোফায়েল আহমেদ সাহেব অনুরোধ করেছিলেন শফিউল আলম প্রধানকে 14 নির্বাচনের আগে, তখন 20 দলীয় জোটে আমাদের দল জাকপা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিল, এবং 14তে তোফায়েল আহমেদ সাহেব অনুরোধ করেছিল যে মন্ত্রিত্ব সহ 2টা মন্ত্রিত্ব এবং 5টা এমপি সহ জাকপা যাতে আওয়ামী লীগের সাথে 14 নির্বাচনে অংশগ্রহণ করে কোয়ালিশন গভর্নমেন্টের অংশ হয়। এই গল্পটা জোর দিয়ে বলছি কারণ এই আলোচনাটা আমার সামনে হয়েছিল, এবং শফিউল আলম প্রধান তোফায়েল আহমেদকে বলেছিল, ওই যে 74-এর গল্প বলছিলাম, তখন কিন্তু তোফায়েল আহমেদ শফিউল আলম প্রধানের নেতা। তো শফিউল আলম প্রধান তখন ছাত্র নেতা, তোফায়েল আহমেদ তখন সিনিয়র নেতা। তো শফিউল আলম প্রধান তোফায়েল আহমেদের চোখে চোখ রেখে বলেছিল, লিডার, এই শেষ বয়সে দেশ জাতির সামনে আমাকে বেঈমান বানায়েন না। এই লাইনটা এখনও আমার কানে ভাসে। এবং 14 নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে 2017 সালে শফিউল আলম প্রধান ইন্তেকাল করেন। এখানেই তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে।
কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শফিউল আলম প্রধান তার এই রাজনৈতিক জীবনে সর্বমোট 27 বার গ্রেফতার হয়েছে, একবার দুইবার নয়, 27 বার। ওই যে 74 থেকে 78 সেটা সবচেয়ে দীর্ঘ সময়। এবং আমার কাছে এই জিনিসটা চিন্তা করতে খুব ভালো লাগে যে বাংলাদেশের স্বাধীনতার 71 থেকে উনি 2017 পর্যন্ত বেঁচে ছিলেন, প্রত্যেকটা নির্বাচিত সরকারের আমলে শফিউল আলম প্রধানকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকটা। নির্বাচিত কেন বলছি, আপনারা মাঝখানে ওই সময়টার মধ্যে দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটা গভর্নমেন্ট ছিল, সেটা তো নির্বাচিত সরকার না। ওই সময় যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল, শফিউল আলম প্রধান ওই লিস্টে ছিল না। কিন্তু নির্বাচিত যতগুলো রাষ্ট্রপ্রধান আপনি বলবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, এবং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চেয়েছিল, উনি যে নেন নাই, ওই আমলেও কিন্তু পরবর্তীতে আন্দোলন সংগ্রামে শফিউল আলম প্রধানকে গ্রেফতার করতে হয়েছে। তো শেখ মুজিব থেকে শুরু করে 2017 পর্যন্ত যদি শেখ হাসিনা বলি, এর মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান বলেন, অন্যান্য যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, নির্বাচিত সরকার, সকল আমলে শফিউল আলম প্রধানকে গ্রেফতার করতে হয়েছে। কারণ হচ্ছে শফিউল আলম প্রধান কখনোই অন্যায়ের সামনে মাথা নত করে নাই। তো আমৃত্যু উনি ইসলামী জাতীয়তাবাদ এবং একই সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন। এর মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা আছে, যেমন 92 সালে উনি বেরুবাড়ি অভিমুখে গিয়েছিলেন, ভারতের সীমান্তে। বেরুবাড়িতে একটা বড় জায়গা ভারত দখল করেছিল, সেটার প্রতিবাদে উনি গণমিছিল করেছিল পঞ্চগড় থেকে বেরুবাড়ি অভিমুখে। সেই সময় আমার মনে পড়ে আমি এবং আমার বড় বোন, আমাদের দুইজনকে মিছিলের অগ্রভাগে উনি শফিউল আলম প্রধান দিয়েছিলেন। ছোট গল্পটা বলছি, ছোট করেই বলতে চাচ্ছি, কারণটা হচ্ছে ওই সময় পঞ্চগড়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে সীমান্তে ভারতীয় ট্যাঙ্ক চলে এসেছিল এই গণমিছিলটাকে আটকানোর জন্য, এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আমি তখন অনেক ছোট, 92 সালে আমার বয়স তখন 8 বছর, আমার বড় বোনের বয়স 13 বছর। শফিউল আলম প্রধান মাইকটা নিয়ে বলেছিল, মিছিলের শুরুতে আমার পুত্র এবং আমার কন্যা থাকবে, তারপরে আমি এবং আমার সহধর্মিণী থাকবো, তারপরে জনগণ থাকবে। গুলি যদি আসে আমার পরিবারের সন্তানরা আগে গুলি খাবে, তারপর আমরা খাবো, তারপর জনগণ। এইবার কি যাবেন? একটা ঢল নেমেছিল, বিশ্বাস করবেন। তো সেই ঢল নিয়ে বেরুবাড়ি অভিমুখে আমরা গিয়েছিলাম। ছিটমহল ছিল ওখানে অনেক, এবং পরবর্তীতে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু ওই জায়গাগুলো বাংলাদেশের পক্ষে এসেছিল। আমি মনে করি শফিউল আলম প্রধানের আন্দোলন সংগ্রামে এটা বাংলাদেশের জন্য, ভূখণ্ডের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় অবদান।